দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টর, লার্ন টু আর্ন, ওয়ান আপন দ্য ওয়াল স্ট্রিট, দ্য ওয়ারেন বাফেট ওয়ে, ইনভেস্টমেন্ট রিলেটেড এই বইগুলো পড়া, বাংলাদেশের বড় বড় ফান্ড ম্যানেজারদের পডকাস্ট শুনা, তাদের ফিনান্সিয়াল রিপোর্ট পড়া, বাংলাদেশের ভালো ভালো টপ 10টা কোম্পানি নিয়ে রিসার্চ করে অ্যানালাইসিস করে বাংলাদেশের স্টক মার্কেটকে 2020 সাল থেকে 2026 সাল পর্যন্ত স্টাডি করে যেই 5টা জিনিস আমি শিখছি সেই জিনিসগুলো শেয়ার করবো আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আকিব জাভেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়তেছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো আমি গত 5-6 বছরে যেই ইনভেস্টমেন্ট ফিলোসফি, যেই স্ট্র্যাটেজিগুলো ফলো করে আমি বাংলাদেশের শেয়ার বাজারে ইনভেস্ট করতেছি সেই জিনিসগুলো নিয়ে। আমি কোনো একটা কোম্পানিতে ইনভেস্ট করার আগে যেই জিনিসটা প্রথমেই নোটিস করি সেই জিনিসটা এই কোম্পানির ম্যানেজমেন্ট সম্পর্কে, সেই কোম্পানির ইন্টিগ্রিটি সম্পর্কে। দেখেন, আপনি লং টার্মে একজন মানুষের সাথে আপনি বিজনেস করবেন বা আপনার বিজনেস পার্টনার তার যদি ইন্টিগ্রিটি ঠিক না থাকে, সে যদি সৎ না হয়, সে যদি অনেস্ট না হয়, আলটিমেটলি সে ব্যবসা যত ভালোই করুক না কেন আপনি কিন্তু লাভের অংশ কিছুই পাবেন না। তো আমি আমার ইনভেস্টমেন্ট ফিলোসফি এটাতে আমি সবার প্রথমে যে জিনিসটা রাখছি সেটা হচ্ছে ইন্টিগ্রিটি। যার মধ্যে অনেস্টি নাই, যার মধ্যে ইন্টিগ্রিটি নাই, আমি তার সাথে বিজনেস পার্টনারেও যাব না, তার স্টকও আমি কিনবো না। আপনিও আপনার ইনভেস্টমেন্ট শুরু করার আগে, আপনিও আপনার স্টক মার্কেটে ইনভেস্ট করার আগে আপনি যে জিনিসটা নোটিস করবেন, আপনি যেই কোম্পানিতে ইনভেস্ট করতেছেন সেই কোম্পানির ম্যানেজমেন্ট কীরকম, সেই কোম্পানির ম্যানেজমেন্ট আসলেই অনেস্ট কিনা, সেই কোম্পানির ম্যানেজমেন্ট আগে কীরকম ছিল, কোম্পানির মালিক পক্ষ তার নামে কোনো মামলা আছে কিনা, তার নামে কোনো আগের কোনো স্ক্যামের রেকর্ড আছে কিনা। একটা কোম্পানির শেয়ার কিনা হয়েছে সেই কোম্পানির মালিক আপনি হওয়া, তো আপনি মালিক হইতেছেন, কিন্তু আপনি যারে দিয়ে আপনি আপনার বিজনেসটা রান করতেছেন সেই মানুষটা যদি অনেস্ট না হয়, আলটিমেটলি আপনি কিন্তু লসেরই ভাগিদার হইতে হবে। আপনি বিভিন্ন নিউজ পেপার পড়লে আপনি বুঝতে পারবেন যে কোন কোম্পানিগুলোর মালিকগুলো আসলে ভালো না, কোন কোম্পানির মালিকগুলো কন্টিনিউয়াস চুরি করে যেতেছে, সামনেও চুরি করবে। আর আপনি যদি ওই কোম্পানির আরওআইসি দেখেন, 1 বছরের না, আপনি যদি একটা কোম্পানির 10 বছর 15 বছরের আরওআইসি এই জিনিসটা দেখেন, এই ডাটাটা যদি আপনি ফলো করেন, এই ডাটাটার অ্যাভারেজ যে জিনিসটা এটা যদি আপনি বের করে দেখেন, আপনি যদি দেখেন যে 20-এর উপরে আছে আরওআইসির মানটা, তাহলে আপনি বুঝবেন ওই কোম্পানিটা ভালো। আর যত বেশি হবে আরওআইসির মান, ওই কোম্পানি তত ভালো হচ্ছে, যে ওই কোম্পানির ম্যানেজমেন্ট তত ভালো। এই ডেটাটার মাধ্যমে আপনি ওই ইনফরমেশনটা পাইতে পারেন, আরওআইসি যে জিনিসটা ওইটার মাধ্যমে। আর হ্যাঁ, অবশ্যই আমরা ইনভেস্ট করার সময় চিন্তা করি 1 বছরের আরওআইসির কথা চিন্তা করা, লাস্ট বছরে ওর আরওআইসি কী ছিল। লাস্ট বছর না, আপনি 10 বছর 15 বছর 20 বছরের যে আরওআইসি ছিল সেইটার অ্যাভারেজটা বের করবেন। অ্যাভারেজ বের করে দেখবেন যে এটা আসলেই ভালো ছিল কিনা, ওই কোম্পানির ম্যানেজমেন্ট কীরকম করছে সেই জিনিসটা। সেকেন্ড যে জিনিসটা আমি দেখি একটা কোম্পানি কেনার আগে, সেই জিনিসটা হচ্ছে যে ওই কোম্পানির কোনো লোন আছে কিনা। যেই কোম্পানি ঋণ একদম জিরো ডেট কোম্পানি যেটা আমরা বলি, ওই কোম্পানিগুলো আমি কেনার চেষ্টা করি। বাংলাদেশের স্টক মার্কেটে লোন ছাড়া বিজনেস করতেছে, কিছু কিছু ব্যবসায় তো অবশ্যই লোন লাগে, কিন্তু বাংলাদেশে অনেক এরকম ভালো কোম্পানি আছে 0 টাকা লোন নিয়ে অনেক ভালো ব্যবসা করতেছে। আবার এমনও কিছু কোম্পানি আছে যেই কোম্পানিগুলো সামান্য কিছু টাকা লোন নিয়েও বিজনেস করতেছে, ওই কোম্পানিগুলো আপনি আপনার ইনভেস্টমেন্টের জন্য আপনি রাখতে পারেন। লোন নিয়ে আসলে একটা কোম্পানি যখন বিজনেস করতে যায় তখন কি কি প্রবলেম ফেস করে, আপনি মাল্টিন্যাশনাল কোম্পানি সিঙ্গার, তারপরে বাংলাদেশের অনেক বড় একটা কোম্পানি এসিআই, তারপরে আপনি রেনেটার কথা যদি আপনি চিন্তা করেন, তাহলে আপনি খুব ভালো এটা হারে হারে আপনি টের পাবেন। সিঙ্গার, রেনেটা, এসিআই এই 3টা কোম্পানি কিন্তু অনেক ভালো কোম্পানি ছিল, কিন্তু ওরা লোন নিয়ে বিজনেস করার কারণে ওদেরকে যেই ইন্টারেস্টটা পে করতে হয়, এটার কারণে হচ্ছে যে ওরা আলটিমেটলি লাভ করার পরেও ওই কোম্পানিগুলো এখন লসের মধ্যে আছে। আরও একটা জিনিস আপনি একটু খেয়াল করে দেখেন, আপনি যদি শেয়ার হোল্ডার থেকে টাকা নেন, আপনি এই শেয়ার হোল্ডারের টাকা আপনি আজ হোক কাল হোক এটা আপনি ডিলে করতে পারবেন, দিতে পারবেন, কিন্তু ঋণ নেওয়া মানে কি, আপনি কোম্পানি লাভ, আপনার কোম্পানি প্রফিট করুক আর হচ্ছে যে লস করুক, আপনারা কিন্তু ঋণের টাকা দিতেই হবে। যেই কোম্পানির মালিকরা তারা স্টক মার্কেট থেকে মানুষের থেকে টাকা নিয়েও বিজনেস করতেছে, আবার তাদের ঋণও নেওয়া লাগতেছে, ঋণ নিয়ে আবার হচ্ছে যে ওই ঋণ পরিশোধও করতে পারতেছে না, ওই কোম্পানির থেকে যতটা সম্ভব দূরে থাকাই ভালো। আমি ট্রাই করি যেই কোম্পানির মধ্যে লোন নাই, জিরো ডেট কোম্পানি, সেই কোম্পানিগুলোতে ইনভেস্ট করার জন্য। আপনিও চাইলে আপনি আপনার ইনভেস্টমেন্ট ফিলোসফিতে এই জিনিসটা অ্যাড করতে পারেন। থার্ড যে জিনিসটা আমি নোটিস করি সেটা হচ্ছে যে ওই কোম্পানির প্রোডাক্টটা আমি ইউজ করি কিনা, ওই কোম্পানির প্রোডাক্টটা আগামী 15-20-30 বছর আমার ছেলে মেয়ে, আমার বাচ্চারা ওই কোম্পানির প্রোডাক্ট ইউজ করবে কিনা। ওই প্রোডাক্টটা যদি ইউজ করে তাহলে হচ্ছে যে আমি ওই কোম্পানিটা নিশ্চিন্তে কিনতে পারি। আর এটার সাথে আরও একটা জিনিস আমি চিন্তা করি যে আমার বন্ধুবান্ধবরা যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে তাদের ড্রিম জব ওই কোম্পানিগুলো কিনা, তারা অন্য কোম্পানির চাকরিগুলো, তারা এখন যে কোম্পানিতে চাকরি করতেছে বা যে কোম্পানিতে আমরা ফিউচারে চাকরি করব, ওই কোম্পানিগুলো থেকে চাকরি ছাইরা আমি যেই কোম্পানির স্টকটা কিনতেছি সেই কোম্পানিতে যারা যাই ওরা চাকরি করবে কিনা। যদি ওরা চাকরি করে তাহলে তো আমি বুঝবো যে না, এই কোম্পানিটা ভালো, এই কোম্পানির ম্যানেজমেন্ট ভালো, এজন্যই বাংলাদেশের বেস্ট অফ দ্য বেস্ট মাইন্ডগুলোকে তারা হায়ার করতে পারতেছে, ওই মাইন্ডগুলো তারা অ্যাট্রাক্ট করতে পারতেছে। ওই কোম্পানির ম্যানেজমেন্ট ভালো, ওই কোম্পানির প্রোডাক্ট ভালো, প্লাস ওই কোম্পানি ভালো স্যালারি দিতে পারে। একটা কোম্পানি কখন ভালো স্যালারি দিতে পারে, যখন ওই কোম্পানিটা ভালো বিজনেস করে। তো
এই জিনিসটার মাধ্যমে আপনি হচ্ছে যে খুব ভালো আইডিয়া পাইতে পারেন যে বাংলাদেশের ভালো কোম্পানি কোনগুলো, বাংলাদেশের মধ্যে টপ ব্র্যান্ড কোনগুলো, সেই জিনিসটা। থার্ড যে পয়েন্টটা বলছিলাম সেই জিনিসটা হচ্ছে যে ওই কোম্পানির প্রোডাক্ট আপনি নিজে ডে টু ডে লাইফে ইউজ করেন কিনা, ওই কোম্পানির প্রোডাক্টটা আপনি আগামী 15-20 বছর আপনি ইউজ করবেন কিনা, আপনার সন্তানরা, আপনার নেক্সট জেনারেশন তারা ইউজ করবে কিনা, সেই জিনিসটা দেখা। 4 নাম্বার যে জিনিসটা, সেই জিনিসটা বাংলাদেশের পার্সপেক্টিভে অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে কোম্পানিটা ক্যাশ ডিভিডেন্ড দেয় কিনা। কোম্পানিটা স্টক ডিভিডেন্ড দিলে হবে না, কোম্পানিটা ক্যাশ ডিভিডেন্ড দেয় কিনা। অন্য দেশে হইলে আমি এই জিনিসটা আসলে বলতাম না, কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে, বাংলাদেশের মার্কেটে আমি 5-6 বছর তো থেকে আমি যে জিনিসটা বুঝছি, অনেক কোম্পানি আছে অনেক টাকা প্রফিট করে, কিন্তু আলটিমেটলি শেয়ার হোল্ডারদেরকে, আমরা যারা ক্ষুদ্র বিনিয়োগ করে আসি তাদেরকে সাথে হচ্ছে যে এই জিনিসটা শেয়ার করে না। তারা কোম্পানির থেকে প্রফিট করে, প্রফিটের টাকাটা তারা আবার হচ্ছে যে কোম্পানিতে রিইনভেস্ট করে। আপনি রিইনভেস্ট করেন, এটাতে আমাদের মতো ক্ষুদ্র বিনিয়োগকারীদের কোনো প্রবলেম নাই, কিন্তু তার একটা পোর্শন আপনি হচ্ছে যে আপনার শেয়ার হোল্ডারদেরকে আপনি দেন কিনা, সেই জিনিসটা। অন্য দেশে হইলে যে এই জিনিসটা প্রবলেম ছিল না কেন দেখেন, বার্কশায়ার হাথওয়ে, এই ওয়ারেন বাফেটের যেই কোম্পানিটা আছে, উনি কিন্তু ডিভিডেন্ড দেয় না, কিন্তু তাও মানুষ ইনভেস্ট করে যাইতেছে। কিন্তু বাংলাদেশের আমরা ট্রাস্ট করতে পারি না, এই জন্য যে দেখা যায় যে কোম্পানি কী করে, যেই টাকাটা আর্ন করছে ওই টাকাটা সে তার ক্যাপেক্সে খরচ করে, ক্যাপেক্সে খরচ করার নাম দিয়ে সে এই টাকাটা নিজে হচ্ছে লুট করে কোম্পানি থেকে। এই জিনিস আমরা বাংলাদেশের কোম্পানিগুলোতে অনেক দেখছি। এজন্য আমি এমন কোম্পানিতেই ইনভেস্ট করি যেই কোম্পানিগুলো প্রত্যেক বছর সে যেই টাকা আর্ন করতেছে সেই টাকার কিছু একটা অংশ সে আমাকে ডিভিডেন্ড দিতেছে কিনা, আমাদের মতো ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে দিতেছে কিনা। যারা এরকম ডিভিডেন্ড দেয় প্রত্যেক বছর একটা ভালো পোর্শন, তাদের কোম্পানিতেই হচ্ছে যে আমি ইনভেস্ট করি। আর দেখেন তারা আবার যারা পুরো টাকাই ডিভিডেন্ড দিয়ে দেয় সেই রকম কোম্পানিতে আমি যাই না। মনে করেন 100 টাকাও প্রফিট করছে, 100 টাকা প্রফিটের মধ্যে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সে 60 টাকা দিল, 40 টাকা সে হচ্ছে যে তার আবার ক্যাপেক্সের মধ্যে খরচ করলো কোম্পানি বড় করার জন্য। এরকম কোম্পানিতে ইনভেস্ট করি। আর ওই কোম্পানির ডিভিডেন্ড আস্তে আস্তে দেওয়ার পরিমাণ বাড়তেছে কিনা, নাকি 2020 সালেও যা ডিভিডেন্ড দিয়েছে 2026 সালে আইসাও সেম টাকায় ডিভিডেন্ড দিয়েছে। 2020 সালে কীরকম ইপিএস ছিল, 2026 সালে আইসা ইপিএস বাড়ছে কিনা, নাকি কোম্পানি তার নিজের যে মূলধন আছে মূলধনের টাকা থেকে শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড দিয়েছে, ওই জিনিসটাও নোটিস করে। আর 5 নাম্বার যে পয়েন্ট, সেই জিনিসটা হচ্ছে যে লোন নিয়ে, ধার নিয়ে, মার্জিন লোন নিয়ে, এই জিনিসগুলো নিয়ে শেয়ার বাজারে বা কোথাও বিনিয়োগ না করা। যেই টাকাটা আপনার অলস টাকা, যেই টাকাটা দিয়ে আপনি আগামী 5 বছর, 10 বছর, 15 বছর কিছু করবেন না, সেই জিনিসটা আপনি স্টক মার্কেটে আনতে পারেন ইনভেস্ট করার জন্য। আর নয় আপনার খুব জরুরি দরকার লাগলে, আপনার একটা ইমার্জেন্সি টাকা দরকার লাগলে, আপনি শেয়ার বাজারের টাকা আপনি লস দিয়েও আপনি হচ্ছে যে আপনার শেয়ারগুলো বিক্রি করে আপনাকে স্টক মার্কেট থেকে বের হয়ে যেতে হবে। আবার অনেকে চিন্তা করে যে মার্জিন লোন নিয়ে স্টক মার্কেটে ইনভেস্ট করে টাকা লাভ করে ফেলবে। আসলে এরকম হইলে তো, এরকম স্মার্ট মানুষ আমি বা আপনি আমরা হইতাম, তাহলে তো এই কাজটা যারা আমাদেরকে মার্জিন লোন দেয় তারাই তো এই কাজটা করতে পারতো, তারা না করে আমাদের দিয়ে ইনভেস্ট করে দিতে কেন? তো যত রকমের লোন আছে, মার্জিন লোন আছে, তারপরে ধার নিয়ে স্টক মার্কেটে ইনভেস্ট করে, এই জিনিসগুলো থেকে ভাই প্লিজ অবশ্যই দূরে থাকেন। এই জিনিসগুলো শর্ট টার্মে আপনার কিছু গেইন দিলেও লং টার্মে আপনি লুজারই হবেন। এখনও পর্যন্ত আপনি কোনো ইনভেস্টর পাবেন না যে ধার কইরা লোন নিয়ে ইনভেস্ট কইরা সে হচ্ছে যে কোটিপতি লাখপতি হয়ে গেছে। আপনি যদি বিখ্যাত ইনভেস্টর ওয়ারেন বাফেটের দিকেও তাকান, সে তার $110, $115 সে প্রথমে এটা দিয়ে ইনভেস্ট করা শুরু করছে। সেই টাকাটা আর্ন করছে কীভাবে? সে কি কার থেকে ধার নিছে? ধার নেয় নাই। ওয়ারেন বাফেট বিভিন্ন প্লাস্টিকের বোতল যে কুড়াইছে, এই বোতল বিক্রি করে তারপরে উনি যেই টাকা আর্ন করছে, এই টাকা দিয়ে হচ্ছে যে উনি স্টক মার্কেটে ইনভেস্ট করছে। নিজে আর্ন করা টাকা ফিনান্সিয়ালি ফ্রি হওয়ার জন্য তারপর ইনভেস্ট করছে। আর আমরা কী করে মানুষের থেকে ধার নেই, এর থেকে ধার নিই, ওর থেকে ধার নেই, মার্জিন লোন নেই, নিয়ে স্টক মার্কেটে ইনভেস্ট করি। এই জিনিসটার থেকে ভাই প্লিজ অবশ্যই দূরে থাকেন। আপনি যদি এই 5টা জিনিস ফলো করেন, আমার কাছে মনে হয় বাংলাদেশের শেয়ার মার্কেট থেকে আপনি লাভ করতে পারেন আর না পারেন, আপনি লসের ভাগিদার হবেন না। আর দেখেন যারাই বড় বড় ভালো ফান্ড ম্যানেজার আছে বাংলাদেশের স্টক মার্কেটের মধ্যে, ভালো বিনিয়োগকারী আছে, আপনি দেখেন ওরা কিন্তু এক্সেপশনাল কোনো শেয়ার কিনতেছে না। আপনি সবসময় যে নামগুলো শোনেন, সবসময় যে নামগুলো জানেন, এই কোম্পানিগুলোতেই তারা ইনভেস্ট করে তারা হচ্ছে যে অ্যাভারেজ 15%, 16% রিটার্ন তারা জেনারেট করতে পারতেছে। বাংলাদেশের যে ব্লু চিপ কোম্পানিগুলো আছে, আপনি যদি এই ব্লু চিপ কোম্পানিগুলো, বাংলাদেশ তো ইন্ডেক্স ফান্ড কেনার কোনো ওয়ে নাই, আপনি যদি ওই ইন্ডেক্স ফান্ডের মধ্যে যে কোম্পানিগুলো থাকে ভালো কোম্পানি, আপনি যদি একটু ঘাটাঘাটি করেন তাহলে আপনি সেম নামগুলোই বারবার আপনি দেখবেন যে এই নামগুলোই আসতেছে। তো এই কোম্পানিগুলোতেও ইনভেস্ট করলে আপনি অনেক ভালো রিটার্ন করতে পারবেন বলে আমি মনে করি। আর হ্যাঁ, এই ভিডিওটা হচ্ছে যে এডুকেশনাল পারপাসে তৈরি করা, শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, জেনে বুঝে নিজে পড়াশোনা করে তারপর হচ্ছে বিনিয়োগ করুন। সবাই ভালো থাকেন, একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশায়, একটা স্টার্ট আপ নেশন তৈরির প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।